যখন কোনো দেশ নিজেকে গোটা বিশ্বের আইনদাতা বলে মনে করে, তখন কি সেই ব্যাপারটা শুধুমাত্র রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ থাকে, নাকি সেটা ধীরে ধীরে যুদ্ধের দিকে এগিয়ে যায়? আজকে আমেরিকা ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। তাদের ধারণা, আমেরিকার আইন শুধু আমেরিকার ভেতরেই থাকবে না, পৃথিবীতে যে কোনো কোণে চালানো যাবে। তাই ক্যারিবিয়ান সাগরে গিয়ে রাশিয়ান তেলবাহী জাহাজ আটক করা হচ্ছে। কখনো বলা হচ্ছে এগুলো ঘোস্ট ফ্লিট, কখনো বলা হচ্ছে নিষেধাজ্ঞা ভাঙা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই ক্ষমতা আমেরিকাকে দিল কারা? আর তার জবাবে রাশিয়া যে ভাষায় কথা বলা শুরু করেছে, সেটাও মোটেও হালকা নয়। রাশিয়ার সংসদের প্রভাবশালী নেতারা বলছেন, এটা শুধু বেআইনি নয়, এটা সরাসরি আক্রমণের সমান। এমনকি আমেরিকান জাহাজ ডুবানোর কথাও প্রকাশ্যে বলা হচ্ছে। এখানেই বিষয়টা বিপজ্জনক হয়ে উঠছে, কারণ এখন আর আলোচনা তেল কিংবা বাণিজ্য নিয়ে সীমাবদ্ধ থাকছে না। আলোচনা পৌঁছে গেছে পারমাণবিক নীতির দরজাতে। আমেরিকা বলছে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি শেষ হলে হোক, আর রাশিয়া ইউক্রেন সীমান্তে হাইপারসনিক মিসাইল ছুড়ে চোখে চোখ রেখে বার্তাও দিচ্ছে। এটা কি শুধুই শক্তি দেখানোর লড়াই, নাকি আসন্ন বড় কোনো সংঘাতের স্পষ্ট ইঙ্গিত? আজকের ভিডিওতে আমরা এই পুরো ঘটনাকেই খোলাসা করে বোঝার চেষ্টা করব। আমেরিকার একটা পূর্ণ মানসিকতা আছে। তাদের বিশ্বাস, আমেরিকার আইন শুধু আমেরিকার ভেতরেই সীমাবদ্ধ নেই, প্রয়োজনে সারা দুনিয়ায় চালানো যায়। তাই কোনো জাহাজ যদি অন্য দেশের পতাকা নিয়ে চলেও, কিন্তু আমেরিকার চোখে সেটা রাশিয়ার সঙ্গে যুক্ত হয়, তাহলে তারা ধরেই নিচ্ছে সেই জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তাদের পূর্ণ অধিকার রয়েছে। আমেরিকার ধারণা, ভেনেজুয়েলার ঘটনায় তারা বিশাল সাফল্য পেয়েছে, কিন্তু রাশিয়া এই বিষয়টাকে একদম হালকাভাবে নিচ্ছে না। মস্কো স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই ঘটনাকে তারা কখনোই উপেক্ষা করবে না। পোল্যান্ড কেন ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে, সেই প্রশ্নও রাশিয়া প্রকাশ্যে তুলেছে। একদিকে আমেরিকা বলছে ভেনেজুয়েলার তেল কেনা যাবে না, আর অন্যদিকে যারা সেই তেল কিনছে, বিশেষ করে রাশিয়ান জাহাজ, তাদের টার্গেট করে সরাসরি অভিযান চালানো হচ্ছে। তাহলে এর জবাবটা কি হতে পারে? রাশিয়ার বক্তব্য পরিষ্কার, যদি কোনো আমেরিকান জাহাজ সামনে আসে, তাকেও ডুবিয়ে দেওয়া হতে পারে। বুঝতে পারছেন বন্ধুরা? ধীরে ধীরে পৃথিবী এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। আমেরিকা তাদের কোস্টগার্ড এবং নৌবাহিনী ব্যবহার করে একের পর এক রাশিয়ান জাহাজ আটক করছে। তাদের দাবি, এই জাহাজগুলো নাকি অবৈধভাবে ভেনেজুয়েলা এবং অন্য দেশ থেকে তেল নিয়ে যাচ্ছে, যা সরাসরি আমেরিকার নিষেধাজ্ঞা ভাঙার সামিল। রাশিয়ার পাল্টা বক্তব্য খুব স্পষ্ট, এইভাবে আমেরিকা দাদাগিরি করতে পারে না। আমাদের বেসামরিক জাহাজ দখল করে তারা নিতেও পারে না। আমরা কতক্ষণ চুপ থাকব? এটা একদম সম্ভব নয়। পরিস্থিতি উত্তাপ দিন দিন বাড়ছে। এই পুরো জিনিসটা যেভাবে এগোচ্ছে, মনে করা হচ্ছে যে কোনো মুহূর্তে যুদ্ধ বাঁধাতে পারে আমেরিকা। আল জাজিরার রিপোর্ট বলছে, আমেরিকা ইতিমধ্যেই পঞ্চম তেল ট্যাঙ্কার আটক করেছে। ভেনেজুয়েলার ওপর চাপ বাড়ানোর এই অভিযান অনেক দিন ধরেই চলছে। কয়েকদিন আগেই রাশিয়ার পতাকা ওড়ানো একটা ট্যাঙ্কার আটক করার পর আবার নতুন অভিযান হয়েছে। আমেরিকা জানিয়েছে, মাদুরো সরকারকে সরানোর পরেও এই নৌ অবরোধ চলবে। ক্যারিবিয়ান অঞ্চলে এম সোফিয়া নামের একটা ট্যাঙ্কার ধরা হয়, যেটিকে প্রথমে স্টেটলেস ভেসেল বলা হয়েছিল। পরে পানামা জানায় ওই জাহাজের পতাকা আগেই বাতিল করা হয়েছিল। ডিসেম্বর মাসেও একাধিক ট্যাঙ্কার আটক করা হয়। এই ঘটনা কিন্তু হঠাৎ শুরু হয়নি, অনেক দিন ধরেই এই প্রক্রিয়া চলছিল। আমেরিকা ঘোষণা করেছে ভেনেজুয়েলার তেল কেনা নিষেধ, কিন্তু যারা সেই নিষেধাজ্ঞা মানছে না, বিশেষ করে রাশিয়ার সঙ্গে যুক্ত জাহাজগুলো, তাদেরকে টার্গেট করা হচ্ছে। অনেক জাহাজ রাশিয়ার পতাকা ব্যবহার করে না, কেউ পানামা, কেউ বাহামাসের পতাকা নিয়ে চলে। এগুলো কি বলা হচ্ছে ঘোস্ট ফ্লিট। আমেরিকার যুক্তি, পতাকা যাই হোক, আসলে এগুলো রাশিয়ারই, তাই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমেরিকার দৃঢ় বিশ্বাস, তাদের আইন সারা বিশ্বের জন্য প্রযোজ্য। ভারত যেমন বলে ভারতের আইন ভারতের জন্য, চীন যেমন বলে চীনের আইন চীনের জন্য, আমেরিকা মনে করে তাদের আইন গোটা পৃথিবীর যে কোনো জায়গায় চলবে, অর্থাৎ সারা পৃথিবীর জন্য। সেই যুক্তিতেই ক্যারিবিয়ানে গিয়ে জাহাজ ধরা হচ্ছে।
মোট 5টি জাহাজ আটক করা হয়েছে, যার মধ্যে বেলা 1, যার আগের নাম ছিল মারিনেরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ঘটনায় রাশিয়া প্রচণ্ড ক্ষুব্ধ। রাশিয়ার সংসদের এক প্রভাবশালী সদস্য বলেছেন যে জাহাজে রাশিয়ার পতাকা ওড়ে সেখানে হাত দেওয়া মানে রাশিয়ার ভূখণ্ডে আঘাত করার সমান। তিনি এটাকে প্রকাশ্যে জলদস্যুতা বলে আখ্যা দিয়েছেন এবং স্পষ্ট করে বলেওছেন রাশিয়ার সামরিক নীতিতে এমন পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সুযোগ রয়েছে। তার মতে সবচেয়ে কার্যকর জবাব হতে পারে আমেরিকান জাহাজ ডুবিয়ে দেওয়া। এই বক্তব্য আমাদের কাছে অত্যন্ত বিপজ্জনক মনে হচ্ছে, কারণ দুই দেশেরই পারমাণবিক শক্তি রয়েছে। এর মধ্যেই রাশিয়া ইউক্রেনে ন্যাটো সীমান্তের একেবারে কাছাকাছি একটা শক্তিশালী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, পোল্যান্ড সীমান্তের প্রায় গা ঘেঁষে। ইউক্রেন বলছে এটা ইউরোপকে ভয় দেখানোর চেষ্টা। পোল্যান্ডের মাধ্যমে ইউক্রেনে প্রায় 80 থেকে 90% অস্ত্র যাচ্ছে, যেটা রাশিয়ার বহুদিনের আপত্তির একটা বড় কারণ। রাশিয়ার বক্তব্য পরিষ্কার, ইউক্রেন ন্যাটোর সদস্য নয়। যদি পোল্যান্ড অস্ত্র সরবরাহ করে এবং তার ফলে রাশিয়ান সেনারা মারা যায়, তাহলে পোল্যান্ডও বৈধ লক্ষ্য হতে পারে। ক্ষেপণাস্ত্রটি পোল্যান্ডে পড়েনি, ইউক্রেনের ভেতরেই পড়েছে, কিন্তু এতটাই কাছাকাছি যে বার্তাটা পরিষ্কার। এই ক্ষেপণাস্ত্র ওডেনসিক একটা ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা শব্দের গতির 5 গুণেরও বেশি গতিতে ছুটতে পারে এবং প্রায় 5500 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম। এটা পারমাণবিক ওয়ারহেড বহনের ক্ষমতা রাখছে। এর মধ্যেই ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন আমেরিকা ও রাশিয়ার মধ্যে থাকা শেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট যদি শেষ হয়ে যায়, তাহলে তাতে তার কিছু যায় আসে না। আগামী 5ই ফেব্রুয়ারি এই চুক্তির মেয়াদ শেষ হবে। এই চুক্তি অনুযায়ী দুই দেশ নির্দিষ্ট সংখ্যার বেশি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করতে পারে না। কিন্তু ট্রাম্পের বক্তব্য, হোক শেষ, তাতে কোনো সমস্যা নেই। বিষয়টা এখন সরাসরি পারমাণবিক স্তরে পৌঁছে যাচ্ছে। রাশিয়া বলছে প্রয়োজনে পারমাণবিক জবাবও দেওয়া হতে পারে, আর আমেরিকা বলছে চুক্তি থাক বা না থাক আমাদের কিছু যায় আসে না। পরিস্থিতি যে কতটা ভয়ঙ্কর দিকে এগোচ্ছে সেটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। এই পুরো আলোচনা শেষে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে যায়, আমরা আর সেই পুরনো পৃথিবীতে কিন্তু নেই, যেখানে যুদ্ধ মানেই ছিল সীমান্তে সেনা নামানো আর বোমা ফেলা। আজকের বিশ্ব রাজনীতি বেশ জটিল, অনেক বেশি বিপজ্জনক আর অনেক বেশি অনিশ্চিত, কারণ এখন যুদ্ধ শুরু হওয়ার আগেই তার সমস্ত প্রস্তুতি জনসমক্ষে চলে আসছে। নিষেধাজ্ঞার মাধ্যমে জাহাজ আটকে, ব্যাংকিং সিস্টেম বন্ধ করে কিংবা কূটনৈতিক হুমকির ভাষাতে আমেরিকা ও রাশিয়ার সাম্প্রতিক সংঘাত আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা সেই দীর্ঘমেয়াদী শক্তির লড়াইয়ের অংশ, যেখানে প্রশ্নটা আর শুধু এটা নয় যে কে শক্তিশালী, প্রশ্নটা হলো কে নিয়ম বানাবে আর কে সেই নিয়ম মানতে বাধ্য হবে। আমেরিকা বহুদিন ধরেই এই ধারণা লালন করে এসেছে, তারা যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটাই হবে আন্তর্জাতিক নীতি। কিন্তু সমস্যা হচ্ছে বিশ্ব এখন আর একমুখী নয়। রাশিয়া, চীন, এমনকি গ্লোবাল সাউথের বহু দেশ এই একচ্ছত্র আধিপত্যকে আর সহজভাবে মেনে নিতে পারছে না। রাশিয়ার প্রতিক্রিয়ার ভাষা যতটা আক্রমণাত্মক শোনাচ্ছে, তার পিছনে রয়েছে গভীর হতাশা, দীর্ঘদিনের ক্ষোভ, বারবার নিষেধাজ্ঞা, বারবার অর্থনৈতিক অবরোধ, বারবার আন্তর্জাতিক মঞ্চে একঘরে করার চেষ্টা। এই সব কিছু মিলিয়ে রাশিয়া আজ এমন জায়গায় পৌঁছেছে যেখানে তারা কূটনীতির চেয়ে শক্তির ভাষায় কথা বলা কি বেশি কার্যকর বলে মনে করছে। আর ঠিক এখানেই বিপদের শুরু, কারণ যখন দুই পরাশক্তি কেবল কথার লড়াইয়ে সীমাবদ্ধ থাকে তখনও পরিস্থিতিটাকে সামলানো যায়, কিন্তু যখন সেই কথার মধ্যে ঢুকে পড়ে যুদ্ধ জাহাজ, হাইপারসনিক মিসাইল, পারমাণবিক নীতির আলোচনা, তখন আর সেটা শুধু রাজনৈতিক বিশ্লেষণের বিষয় থাকে না, সেটা হয়ে ওঠে গোটা মানব জাতির ভবিষ্যতের প্রশ্ন। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্নটা দাঁড়াচ্ছে, এই লড়াইয়ের সাধারণ মানুষের জায়গাটা কোথায়? আমেরিকার নাগরিক হোক কিংবা রাশিয়ার নাগরিক কিংবা ভারত, আফ্রিকা বা লাতিন আমেরিকার মানুষ, এই সংঘাতের সিদ্ধান্ত তারা কেউই নিচ্ছে না, অথচ তাদের সবাইকে ফলভোগ করতে হবে। তেলের দাম বেড়ে যেতে পারে, বাজার অস্থির হবে, মুদ্রাস্ফীতি বাড়বে, চাকরি হারাবে, দারিদ্র্য বাড়বে, অথচ টেবিলের ওপারে বসে ক্ষমতাবানরা নিজেদের ক্ষমতার খেলায় ব্যস্ত আছে।
এখানেই ভারতের মতো দেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ভারত আজ এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে সে কারো শত্রু নয়, আবার কারো অন্ধ অনুসারীও নয়। ভারত জানে এই বিশ্বে স্থায়ী বন্ধু আর শত্রু কেউ নেই, আছে কেবল স্বার্থ। তাই একদিকে যেমন ভারত রাশিয়ার সম্পর্ক বজায় রাখছে, অন্যদিকে তেমনই আমেরিকার সঙ্গেও কৌশলগত বোঝাপড়া চালিয়ে যাচ্ছে। এই ভারসাম্য রক্ষা করাই আজকের বিশ্বের সবচেয়ে কঠিন কাজ। এই ভারসাম্য রক্ষা শুধু সরকারের কাজ নয়, সাধারণ নাগরিকদেরও। আমেরিকা যখন বলে তারা গণতন্ত্র রক্ষা করছে, তখন আমাদের দেখতে হবে তারা কোথায় গণতন্ত্রকে সম্মান করছে আর কোথায় নিজেদের স্বার্থে সেটা উপেক্ষা করছে। রাশিয়া যখন বলছে তারা নিজেদের নিরাপত্তা রক্ষা করছে, তখন আমাদের বুঝতে হবে সেই নিরাপত্তার মূল্যটা কে দিচ্ছে। ইউক্রেন তার সবচেয়ে বড় উদাহরণ, যেখানে সাধারণ মানুষ আজও এই শক্তির লড়াইয়ের মাঝখানে পিষে মরছে। সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে এই ধরনের সংঘাত ধীরে ধীরে মানুষকে যুদ্ধের সঙ্গে অভ্যস্ত করে তোলে। প্রথমে আসে হুমকি, তারপর আসে নিষেধাজ্ঞা, তারপর সীমিত সংঘর্ষ, এবং একসময় যুদ্ধ যেন স্বাভাবিক বিষয় হয়ে যাচ্ছে। ইতিহাস বারবার আমাদের দেখিয়েছে এই স্বাভাবিককরণ সবচেয়ে বড় বিপদ। কারণ যুদ্ধ যখন স্বাভাবিক হয়ে যায়, তখন শান্তি দুর্বল হয়ে পড়ে। আজকের বিশ্বের সবচেয়ে বড় সংকটটা আসলে অস্ত্রের নয়, নেতৃত্বের। এমন নেতৃত্বের অভাব যারা ক্ষমতার প্রদর্শনের বদলে দায়িত্বের কথা বলবে, যারা জানবে একটা ভুল সিদ্ধান্ত শুধু একটা দেশের ভবিষ্যৎ নয়, গোটা পৃথিবীর ভবিষ্যৎ বদলে দিতে পারে। পারমাণবিক যুগে দাঁড়িয়ে এই উপলব্ধিটাই সবচেয়ে জরুরি বিষয়। শেষে একটা কথাই, বিশ্ব আজ এমন একটা মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটা সিদ্ধান্ত ইতিহাস হয়ে উঠছে। এই ইতিহাস লেখা হবে শক্তির দম্ভে নাকি বুদ্ধির সংযমে, এখন সেটাই দেখার। রাশিয়া কম শক্তিশালী নয়, আমেরিকা আরও শক্তিশালী, কিন্তু পারমাণবিক অস্ত্র দুই দেশেরই রয়েছে। পারমাণবিক অস্ত্র দুই দেশে যদি যুদ্ধ অবতীর্ণ হয়, গোটা পৃথিবীতে অশান্তির ছায়া নেমে আসবে।